সবল আছো, ভালোভাবে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের পড়াবো মনোবিজ্ঞান প্রথম পত্রের ৩য় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ। তো আমরা দেখি আমাদের দেহে রসক্ষরণকারী কিছু গ্রন্থি রয়েছে, তাদেরকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বনালী নালীযুক্ত বা বহিঃক্ষরা গ্রন্থি, আরেকটা হচ্ছে অনালী নালীহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি। নাম দেখে কিন্তু গ্রন্থিগুলোর কি বোঝা যাচ্ছে। স্বনালী মানে যে গ্রন্থির সাথে নালী যুক্ত থাকে, নালীযুক্ত। বহিঃক্ষরা মানে যে গ্রন্থির ক্ষরণ নালীর ভেতর দিয়ে হয়ে বাইরে নির্গত হয়, তাকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি। আর আজকে আমাদের মূল বিষয় হচ্ছে অন্তঃক্ষরা বা অনালী বা নালীহীন গ্রন্থি। নালীহীন গ্রন্থি কাকে বলে? যে গ্রন্থির ক্ষরণ কোনো নালীর ভিতর দিয়ে না যেয়ে সরাসরি রক্তস্রোতে মিশে এবং আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে, সেসব গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা বা অনালী বা নালীহীন গ্রন্থি। এবার আসো হরমোন কি। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় তাকে বলা হয় হরমোন। হরমোন শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কর্মোদ্দীপক। অর্থাৎ হরমোন আমাদের শরীরকে অ্যাক্টিভেট করে, জন্য এটাকে অ্যাক্টিভেটর বলে। অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য সংজ্ঞার মধ্যে পেলাম। অন্তঃক্ষরা গ্রন্থিতে কি? অন্তঃক্ষরা গ্রন্থির সাথে কোনো নালী যুক্ত থাকে না। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস সরাসরি রক্তস্রোতে মিশে যায়। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। তারপরে কিছু কিছু অন্তঃক্ষরা গ্রন্থি আছে যেগুলো বহিঃক্ষরাও বটে, যেমন অগ্নাশয় গ্রন্থি, তারপরে ডিম্বাশয়, তারপরে শুক্রাশয়। এই গ্রন্থিগুলো আবার বহিঃক্ষরাও বটে। অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে যদি পার্থক্য আসে তাহলে কয়েকটা পার্থক্য বলা যায়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে পদার্থ নিঃসৃত হয় সেটাকে আমরা বলি হরমোন। আর অনালী গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে পদার্থ নিঃসৃত হয় তাকে বলে এনজাইম। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস সরাসরি রক্তস্রোতে মিশে যায়, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস নির্দিষ্ট পথে বাইরে নির্গত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস বের হওয়ার জন্য কোনো নালীপথ নেই, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রস বের হওয়ার জন্য নির্দিষ্ট নালীপথ রয়েছে। তাহলে এগুলো হচ্ছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য। এগুলো 1-2 নম্বরের জন্য আসতে পারে, এমসিকিউর জন্য আসতে পারে। এখন আমরা দেখি অন্তঃক্ষরা গ্রন্থি কয়টি। মানব দেহে 8টি অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। কি কি দেখো? পিটুইটারি, থাইরয়েড, অ্যাডিনাল, প্যারাথাইরয়েড, থাইমাস, অগ্নাশয়, যৌন গ্রন্থি, পিনিয়া। এই 8টি হচ্ছে মূল অন্তঃক্ষরা গ্রন্থি। তার মধ্যে প্রথম 3টা গ্রন্থি সবচেয়ে বেশি মানব আচরণকে প্রভাবিত করে, আমাদের আচরণকে বেশি প্রভাবিত করে। সেই জন্য এই 3টা গ্রন্থি আমি একটু ডিটেলস বর্ণনা করব, বাকিগুলো একটু সংক্ষেপে। প্রথমে আসি আমরা পিটুইটারি গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এটা দেখতে কেমন? এটার অবস্থানটা কোথায়? এটার অবস্থানটা হচ্ছে আমাদের মাথার মাঝখানে, গুরু মস্তিষ্কের নিচে হচ্ছে এর অবস্থান। আকার আয়তন কেমন? আকার হচ্ছে একটি ডিমের মতো, আর আয়তন হচ্ছে একটি মটরদানার মতো। পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? প্রশ্ন আসে, প্রভুগ্রন্থি বলা হয় কেন? কারণ পিটুইটারি গ্রন্থি তার নিজস্ব কাজ ছাড়াও অ্যাডিনাল, থাইরয়েড এবং যৌন গ্রন্থির ক্রিয়াকেও কিছু মাত্রায় নিয়ন্ত্রণ করে। সেই জন্য পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে, তাহলে মনে থাকবে অ্যাডিনাল, থাইরয়েড এবং যৌন গ্রন্থি, এই 3টা গ্রন্থির ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, নিজের কাজ তো করে। সেজন্য এটাকে প্রভুগ্রন্থি বলা হয়। পিটুইটারি গ্রন্থির অংশ কয়টি? 3টি অংশ, সম্মুখ অংশ, মধ্য অংশ, পশ্চাৎ অংশ। ফিগারটার দিকে দেখো, মধ্য অংশটা দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে সম্মুখ অংশ, এটা হচ্ছে পশ্চাৎ অংশ। এটা দেখতে এরকম পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 6 ধরনের হরমোন নিঃসৃত হয়। 1 নম্বর হচ্ছে শরীরবর্ধক হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। ইংলিশটাও জানা থাকা দরকার, অনেক সময় ইংলিশটা দিয়েও এমসিকিউর অপশন আসে। সেজন্য
শরীর বর্ধক হরমোন নাম দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে শরীরের বৃদ্ধিতে সহায়তা করে। এই হরমোন যদি প্রয়োজনের চেয়ে বেশি রস নিঃসৃত হয়, হরমোন নিঃসৃত হয়, তাহলে দেখা যাবে যে 6-7 বছরের শিশুও লম্বা চোরা 6-7 ফিট লম্বা হয়ে যেতে পারে, অর্থাৎ জায়েন্ট ফিগার হয়ে যায়, অনেক বড়সড় হয়ে যায় বয়সের তুলনায়। এদেরকে বলা হয় পিটুইটারি দৈত্য। আবার এর অপোজিট উল্টাও আছে, পিটুইটারি গ্রোথ হরমোন যদি প্রয়োজনের তুলনায় বয়সের তুলনায় কম ক্ষরণ হয় তাহলে মানুষ খর্বাকৃতি হয়, এটাকে বলা হয় পিটুইটারি বাম। তারপরে পিটুইটারি গ্রন্থির দুইটা হরমোন আছে, থাইরোট্রপিক হরমোন এবং এডিনোকর্টিকোট্রপিক হরমোন। এগুলো হচ্ছে ট্রপিক বা উত্তেজক ধরনের। থাইরোট্রপিক হরমোন হচ্ছে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ এবং বৃদ্ধিতে সহায়তা করে, আর এডিনোকর্টিকোট্রপিক হরমোন হচ্ছে এডিনাল গ্রন্থির ক্ষরণ এবং বৃদ্ধিতে সহায়তা করে। যেটা আমরা মাস্টার প্ল্যান বলেছি যে থাইরয়েড, এডিনাল, এরপরে আসতেছে যৌন গ্রন্থি গুলোকে নিয়ন্ত্রণ করে। 4 নম্বর দেখো ফলিকল উদ্দীপক হরমোন। ফলিকল উদ্দীপক হরমোন, লিউটিনাইজিং হরমোন, প্রোলেকটিন হরমোন, এগুলো হচ্ছে গোনাডোট্রপিন হরমোন বা যৌন গ্রন্থির সাথে সম্পর্কিত। ফলিকল উদ্দীপক হরমোন হচ্ছে স্ত্রীপালি ডিম্বাশয় গঠন এবং ডিম্বাশয় এবং ফলিকল গঠনে সহায়তা করে, আর পুরুষ যৌন বা জনন কোষের পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে। আর লিউটিনাইজিং হরমোন হচ্ছে স্ত্রীর ডিম্ব স্ফুরণ এবং লিউটিনিয়াম গঠন এবং পুরুষের টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সহায়তা করে। তারপরে প্রোলেকটিন হরমোন হচ্ছে গর্ভবতী মায়েদের স্তনে দুগ্ধের সঞ্চার করে এবং মাতৃসুলভ আচরণে প্রভাবিত করে। পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশে যদি কোনো কারণে স্ফীত হয়ে যায় তাহলে একটা রোগ হয়, সেটাকে বলা হয় সাইমন রোগ। এই রোগে কি হয়? বিপাক ক্রিয়া ব্যাহত হয়, যৌন ক্রিয়া হ্রাস পায়, তারপরে কাজে কর্মে উদ্যমের অভাব দেখা দেয়, অলসতা দেখা দেয়, তারপরে কৃশতা ও অকাল বার্ধক্য। বয়স কম কিন্তু চামড়া টামড়া এরকম অবস্থা হয়ে যায় যে দেখে মনে হয় যে অনেক বয়স, তাড়াতাড়ি বয়সের ছাপটা চেহারায় পড়ে যায়। এছাড়াও পিটুইটারি গ্রন্থি যখন ক্ষরণ যখন বন্ধ হয়ে যাওয়ার, সম্মুখ অংশের ক্ষরণ যখন বন্ধ হয়ে যাওয়ার কথা, তখন যদি এখান থেকে অতিরিক্ত রস ক্ষরণ হয় তাহলে একটা ধরনের রোগ হয়, সেটাকে বলা হয় অ্যাক্রোমোগ্যানি। এই রোগে কি হয়? হাত পা মুখমণ্ডল বৃদ্ধি পেতে থাকে এবং শরীরের আকার তুলনামূলকভাবে স্থূল হয়। তারপরে এই গেল 6টা হরমোন সম্মুখ অংশ থেকে। এবার আসি আমরা মধ্য অংশ। মধ্য অংশ থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, সেটাকে বলা হয় মেলানোসাইট উদ্দীপক হরমোন। মেলানোসাইট হচ্ছে ত্বকের বর্ণ তৈরিতে সহায়তা করে, অর্থাৎ সাদা কালো ত্বকে ব্রাউন, আমাদের যে ত্বকের স্কিনের যে রং সেটার ক্ষেত্রে প্রভাবিত করে মেলানোসাইট উদ্দীপক হরমোন। তারপরে আসি আমরা পশ্চাৎ অংশ। পশ্চাৎ অংশ থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে অ্যান্টিডিউরেটিক হরমোন আর একটা হচ্ছে অক্সিটোসিন হরমোন। অ্যান্টিডিউরেটিক হরমোন কি করে? তরল পদার্থের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। যদি অ্যান্টিডিউরেটিক হরমোনের ক্ষরণ কম হয় তাহলে শরীরে পানির অভাব দেখা দেয় এবং শর্করাহীন বহুমূত্র রোগ দেখা দেয়। আর অক্সিটোসিন হরমোন, এই অক্সিটোসিন হরমোন আমাদের জরায়ু, স্ত্রীপ্রাণীর জরায়ু সংকোচন প্রসারণে সাহায্য করে। যদি অক্সিটোসিন হরমোন কম হয় তাহলে গর্ভবতী মায়েদের সন্তান প্রসবে বিঘ্ন হয়। তাহলে আমরা পিটুইটারি গ্রন্থির হরমোনগুলো দেখলাম। তো এই ব্যাপক কার্যকলাপ থেকে 6টা হরমোন, সম্মুখ অংশ থেকে একটা হরমোন, মধ্য অংশ থেকে এবং আরো 2টা হরমোন পশ্চাৎ অংশ থেকে নিঃসৃত হয়। এই জন্য পিটুইটারির যে ব্যাপক কার্যাবলী, এর জন্য এটাকে বলা হয় অন্তঃক্ষরা সুইচ বোর্ড নামে অভিহিত করা হয়। কোন গ্রন্থিকে অন্তঃক্ষরা সুইচ বোর্ড বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে অন্তঃক্ষরা সুইচ বোর্ড বলা হয়। কেন বলা হয়? কারণ এর কাজ অনেক ব্যাপক, 3টা অংশ থেকে অনেক হরমোন নিঃসৃত হয়, অনেকগুলো গ্রন্থিকেও উদ্দীপিত করে, সেজন্য এই ব্যাপক কার্যকলাপের জন্য পিটুইটারি গ্রন্থিকে অন্তঃক্ষরা সুইচ বোর্ড বলা হয়। এবার আমরা আসি থাইরয়েড গ্রন্থি সম্পর্কে। থাইরয়েড গ্রন্থিও আমাদের
শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। এটার অবস্থানটা হচ্ছে আমাদের গলদেশের শ্বাসনালীর দুপাশে দুইটি থাইরয়েড গ্রন্থি রয়েছে। এই যে আমাদের শ্বাসনালী, তার দুপাশে দুইটা থাইরয়েড গ্রন্থি রয়েছে। থাইরয়েড গ্রন্থি থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে থাইরক্সিন আর একটা হচ্ছে টাইআয়োডোথাইরোনিন। তার মধ্যে থাইরক্সিনের প্রভাবই 90% আর টাইআয়োডোথাইরোনিনের প্রভাব মাত্র 10%। তো থাইরক্সিন হরমোনটা কি? এটা আমাদের শরীরে কোষ বিভাজন ও মৌলতাপ উৎপাদনের পরিমাণ নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন হরমোন, এই হরমোনটা যদি বেশি ক্ষরণ হয় তাহলে শারীরিক চাঞ্চল্যতা, তারপরে উত্তেজনা বৃদ্ধি পাবে, শরীরে তাপ উৎপাদন বেড়ে যাবে, অর্থাৎ অনেক উৎসাহ উদ্দীপনা বেড়ে যায় যদি থাইরক্সিন হরমোনটা বেশি ক্ষরণ হয়। আর থাইরক্সিন হরমোনের রস যদি বেশি বেড়ে যায় তাহলে দেখবা যে অনেকের গলা একদম ফুলে আছে টিউমারের মতো। এটাকে বলা হয় গলগণ্ড বা ঘ্যান। থাইরক্সিনের পরিমাণ যদি বেশি বেড়ে যায় জমতে জমতে একটা থলির মতো হয়, সেটাকে গলগণ্ড বলে। আর থাইরক্সিন হরমোন যদি ক্ষরণ কম হয় বা না হয় তাহলে কি হয়? শিশুদের ক্ষেত্রে একরকম, বড়দের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে একটা মারাত্মক রোগ হয়, সেটাকে বলা হয় ক্রেটিনিজম। এই রোগে শারীরিক মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়াও শিশুর মস্তিষ্কের গঠন ঠিক মতো হয় না, শিশুর শারীরিক গঠন সুস্থ স্বাভাবিক হয় না, শিশু বুদ্ধি প্রতিবন্ধী হয়, শিশুর যৌন বিকাশ ঠিক মতো হয় না, তারপরে শিশু খর্বাকৃতি, ক্ষীণদেহী, স্ফীতদয়, ক্ষীণ বুদ্ধির হয়ে থাকে। এছাড়াও শিশুর অস্থি ও দাঁতের গঠনেও খুব নেতিবাচক প্রভাব ফেলে। তাহলে একটা শিশুর গড়নের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তীয় দিক এবং শারীরিক সব দিকেই কিন্তু খুব খারাপ প্রভাব পড়ে যদি থাইরক্সিন হরমোনের ক্ষরণ না হয় শিশু অবস্থায়। এখন আসো, পরিণত বয়সে যদি এই থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয় তাহলেও একটা রোগ হয়, সেটাকে বলা হয় মিক্সিডেমা নামক এক ধরনের রোগ হয়। এই রোগে কি হয়? রক্তের চাপ কমে যায়, তারপরে শরীরে অলসতা দেখা যায়, উদ্যমের অভাব দেখা যায়, ক্লান্তি বোধ হয়, ত্বক শুষ্ক কুঞ্চিত হয়ে যায়, চেহারায় লাবণ্যতার অভাব দেখা যায়, চেহারা একটা বোকাশোকা ভাব দেখা যায়, বুদ্ধিদীপ্ত ছাপ থাকে না। এই বুদ্ধির উপর প্রভাব ফেলে। এই প্রভাবগুলো, অলসতা, উদ্যমের অভাব, এই প্রভাবগুলো যদি পরিণত বয়সে ক্ষরণ না হয় তাহলে মিক্সিডেমা নামক যদি রোগ হয় তাহলে এই লক্ষণগুলো বা সিমটমগুলো দেখা যায়। থাইরয়েড গ্রন্থির ক্ষরণ যদি স্বাভাবিক হয় তাহলে দেহ ও মনের সুস্থতা বজায় থাকে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের থাইরক্সিনের প্রভাবটা স্বাভাবিক থাকতে হয়। স্বাভাবিক থাকলেই তার চেহারায় লাবণ্যতা থাকবে, কাজকর্মে উৎসাহ পাবে, চেহারায় একটা বুদ্ধিদীপ্ত ছাপ পড়বে, ব্যক্তি বুদ্ধিমান হবে, কর্মঠ হবে যদি স্বাভাবিক হরমোন। তারপরে দেখি যে গর্ভবতী মায়েদের যদি থাইরয়েড হরমোনের সমস্যা হয় তাহলে গর্ভস্থ শিশুর শারীরিক মানসিক বৃদ্ধি ব্যাহত হয়, বিশেষ করে বুদ্ধিদীপ্ত বিষয়, যে বাচ্চা প্রতিবন্ধী হতে পারে। সেজন্য দেখা যায় যে TSH একটা টেস্ট করতে দেয়। TSH গর্ভাবস্থায় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা স্বাভাবিক থাকা গর্ভস্থ শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিবন্ধী শিশু পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য বোঝা। এই TSH এর পরিমাণ যদি কারো শরীরে বেশি থাকে তাহলে হাইপার থাইরয়েডিজম নামক রোগ হয়। এটা ইদানিং আমরা প্রায় শুনি। এই রোগে কি হয়? বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে, ওজন কমে যায়, মানসিক সমস্যা দেখা দেয়। আবার থাইরয়েড বা TSH এর হরমোনের পরিমাণ যদি কম হয় হাইপোথাইরয়েডিজম নামক রোগ হয়। সেখানে আবার ব্যক্তি অবসাদগ্রস্ত হয়ে পড়ে, ক্লান্তি বোধ করে, ওজন বেড়ে যায়, বুক ধড়ফড় করে, যে ঠোঁট ভার হয়ে যায়, হাত পা কাজে কর্মে সবকিছু ভারী ভারী লাগে, কাজে কর্মে কোনো স্বতঃস্ফূর্ততা থাকে না, স্মৃতিশক্তি কমে যায়, চুল পড়ে যায়, সন্তান ধারণ ক্ষমতাও কমে যায় যদি হাইপোথাইরয়েডিজম হয়। সেজন্য আমাদের TSH পরীক্ষা করে না দেখা দরকার। তাহলে আমরা এই থাইরয়েড গ্রন্থির এই কাজ থেকে বলতে পারি যে ব্যক্তির বুদ্ধিগত এবং মেজাজগত বৈশিষ্ট্যের উপর থাইরয়েড গ্রন্থির ব্যাপক প্রভাব রয়েছে।
আরেকটা গুরুত্বপূর্ণ গ্রন্থি নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডিনাল গ্রন্থি। অ্যাডিনাল গ্রন্থির অবস্থান কোথায়? অ্যাডিনাল গ্রন্থি আমাদের প্রতিটা কিডনি বা বৃক্কের উপরে, হ্যাঁ, প্রতিটা দুইটা বৃক্কের উপরে দুইটা অ্যাডিনাল গ্রন্থির অবস্থান। অ্যাডিনাল গ্রন্থির দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাডিনাল কর্টেক্স বা বাহিরের অংশ, আর একটা হচ্ছে অ্যাডিনাল মেডুলা বা ভেতরের অংশ। যে ফিগারটাই তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বাইরের অংশ, সাদা অংশটা, আর এই কালো অংশটা হচ্ছে এডিনাল মেডুলা। এডিনাল কর্টেক্স থেকে তিন ধরনের হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে কর্টিসোল। কর্টিনটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখে, আমাদের শরীরে বিপাকে ভূমিকা রাখে। তারপরে ব্যক্তি যখন বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হয়, তখন এই গ্রন্থি থেকে রস বেশি মাত্রায় বের হয়, বেশি মাত্রায় ক্ষরণ হয়। কর্টিনের ক্ষরণ যদি কম হয়, তাহলে কি হয়? রক্তচাপ হ্রাস পায়, দৈহিক দুর্বলতা দেখা দেয়, ক্লান্তি বোধ হয়, কাজে কর্মে আগ্রহ অনুরাগের অভাব দেখা দেয়, এই কর্টিন যদি কম ক্ষরণ হয়। আর কর্টিন যদি একেবারে শরীরে না থাকে, তাহলে প্রাণীর মৃত্যু পর্যন্ত হয়। আর কর্টিনের যদি অতিরিক্ত ক্ষরণ হয়, তাহলে কি হয়? তাহলে পুরুষের ক্ষেত্রে নারী সুলভ আচরণ এবং নারীর ক্ষেত্রে পুরুষ সুলভ আচরণ হয়। নারীর ক্ষেত্রে কি হয়? গলার স্বর মোটা হয়ে যায়, গম্ভীর হয়, দাড়ি গো ফুটে, এরকম দেখা যায় যদি কর্টিনের অতিরিক্ত ক্ষরণ হয়। আর কর্টিসল হচ্ছে আমাদের প্রদাহজনিত প্রতিক্রিয়া অবদমনের ক্ষেত্রে কার্যকর, অর্থাৎ আমাদের ব্যথা বেদনা এগুলো কর্টিসলটাকে দমিয়ে রাখে, হরমোনটা দমিয়ে রাখে। আর কর্টিসল এবং কর্টিসল দুইটাই সন্ধিবাতের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর। তারপরে এডিনাল মেডুলা থেকেও দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে এডিনালিন আর একটা হচ্ছে নর এডিনালিন। এডিনালিন হরমোনটা খুব উত্তেজক ধরনের। এটা কি করে? এটা আমাদের সমগ্র স্নায়ুমণ্ডলকে উত্তেজিত করে দেয়। তার ফলে কি হয়? আমাদের রক্তের চাপ বেড়ে যায়, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, আমাদের ধর্মগ্রন্থির ক্রিয়া বেড়ে যায়, চোখের তারা বড় হয়ে যায়, আমাদের বিভিন্ন ধরনের উত্তেজনাটাকে বাড়িয়ে দেয়, সমগ্র স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে বলে এডিনালিন হরমোন। আর এডিনালিন হরমোন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িত, আমাদের আবেগের সাথে জড়িত। প্রাণী যখন ভয়, ক্রোধ, উদ্বেগের সম্মুখীন হয়, তখন এডিনালিন হরমোনটা বেশি মাত্রায় নিঃসৃত হয়ে প্রাণীকে ভয়, ক্রোধ থেকে মোকাবেলা করতে সাহায্য করে। যেমন কেউ যদি আক্রান্ত হয়, তাহলে সে আক্রান্ত হলে সেটাকে ফেস করা, হ্যাঁ, শরীরে একটা এক্সট্রা এনার্জি আসবে। যদি কোনো কারণে ভয় পেয়ে যায় বা দৌড়িয়ে পালাতে হয়, বিপদ থেকে মোকাবেলা করার জন্য দৌড়িয়ে পালাতে হয়, তখন এডিনালিন বেশি মাত্রায় ক্ষরণ হলে ব্যক্তির মধ্যে একটি এক্সট্রা এনার্জি হয়, ফলে ব্যক্তি দৌড়িয়ে পালাতে পারে। এই এডিনাল গ্রন্থির এই কার্যকলাপগুলো দেখে মনোবিজ্ঞানী কেন এডিনাল গ্রন্থিকে জরুরি বা আপৎকালীন গ্রন্থি নামে অভিহিত করেছেন। এই জন্য এডিনাল গ্রন্থি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি হবে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আমাদের শারীরিক দুর্বলতা দেখা দেবে, ক্লান্তি বোধ হবে, ত্বক তাম্যবর্ণ ধারণ করবে, কাজকর্ম উৎসাহ উদ্দীপনা থাকবে না, ব্যক্তি নিস্তেজ হয়ে যাবে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, তাহলে তো বুঝতেই পারছি বিভিন্ন ছোটখাটো রোগও আমাদেরকে অ্যাটাক করে আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। সেই জন্য অ্যাডিনালিন গ্রন্থি মানবদেহের সুষ্ঠু বিকাশে আমাদেরকে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এই জন্য অ্যাডিনাল গ্রন্থি আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি। আরো কয়েকটা অন্তঃক্ষরা গ্রন্থি, আমি বলেছি যে 8টি অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, তার মধ্যে 3টার ব্যাপক কাজ রয়েছে, বর্ণনা করলাম। আরো 3টা গ্রন্থি আমাদের দেহে প্রভাব বিস্তার করে, সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যৌন গ্রন্থি। পুরুষের অঙ্গকোষ থেকে যে হরমোন নিঃসৃত হয়, সেটাকে বলা হয় অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন। এটা পুরুষের লক্ষণ এবং আচরণকে নিয়ন্ত্রণ করে। আর স্ত্রী প্রাণী থেকে স্ত্রী প্রাণীর যৌন অঙ্গ হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় থেকে অ্যাস্ট্রোজেন নামক হরমোন নিঃসৃত হয়, যা নারীর লক্ষণ এবং আচরণকে নিয়ন্ত্রণ করে। এগুলো তোমরা এমসিকিউর জন্য বিশেষ করে করবে। প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে, এটার অবস্থানটা হচ্ছে যে থাইরয়েড হরমোনের দুপাশে 2টি করে 4টি প্যারাথাইরয়েড হরমোন রয়েছে আমাদের গলদেশে। প্যারাথাইরয়েড হরমোন থেকে যে হরমোন নিঃসৃত হয়, গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয়, সেটাকে বলা হয় প্যারা হরমোন। প্যারা হরমোন এটা
ক্যালসিয়াম ও ফসফরাস বিপাককে নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাস বিপাককে নিয়ন্ত্রণ করে। আরেকটা গ্রন্থি হচ্ছে অগ্নাশয় গ্রন্থি বা প্যানক্রিয়াস, সেটা আমাদের পাকস্থলীর নিচে অবস্থিত। এই গ্রন্থি থেকে দুই ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকোজাইন। ইনসুলিন আমাদের বহুমূত্র রোগের নিরাময়ের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। তাহলে আজকে যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো করলাম সেগুলো খুব ভালো করে করবে। এই ফিগার দিয়ে অনেক সময় উদ্দীপক আসতে পারে, ফিগার দেখে চিনতে হবে কোনটা কোন গ্রন্থি। অবস্থান দিয়ে বা দু একটা সিমটম দিয়ে, দু একটা হরমোনের নাম দিয়ে উদ্দীপক আসতে পারে যে একই ক্লাসে পড়ে একজন খুব লম্বা একজন খুব খাটো, হ্যাঁ, তাহলে তাদের মধ্যে কোন গ্রন্থির প্রভাব বেশি সেই গ্রন্থি সম্পর্কে লিখো। আমরা জানি পিটুইটারি গ্রন্থির গ্রোথ হরমোন, এটা হতে পারে। তারপরে থাইরয়েড গ্রন্থির কারণে যে মানসিক প্রতিবন্ধী রয়েছে শিশুটা, সেটা কোন গ্রন্থির কারণে, থাইরয়েড গ্রন্থি হতে পারে। তারপরে অ্যাডিনাল গ্রন্থি থেকেও আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, আমাদের সমবেদী স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, এগুলো কোন গ্রন্থি, এটা অ্যাডিনাল গ্রন্থি। আর এই গ্রন্থিগুলো ছোটো ছোটো গ্রন্থিগুলো তোমরা এমসিকিউর জন্য মেন করবে, কোন গ্রন্থি থেকে কোন হরমোন বের হয়, সেটা কী কাজে ভূমিকা রাখে সেগুলো তোমরা দেখবে। তো আশা করি বুঝতে পেরেছ, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা আশা করি বুঝেছ এবং সেইভাবে করবে। একটু নামগুলো মুখস্থ করতে হবে, একটু কঠিন কঠিন মনে হতে পারে না, মুখস্থ করলে নামগুলো বুঝতে পারবে। তো আশা করি এই মনোবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টা তোমরা ভালোভাবে করবে। এটা ফিজিওলজিক্যাল অধ্যায় ছিল, আমাদের শারীরবৃত্তীয় বিষয় ছিল, এটা ফিগারগুলো ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে করবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।